হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে Oppo F17 Pro নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে Oppo F17 মোবাইলটি হাতে পাওয়ার পর কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো না, জাস্ট মোবাইলটি কিছু গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড আমার চোখে পড়েছে, যেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো বিস্তারিত জানার জন্য 2-4 মিনিট দেখতে থাকুন। মিস্টার টাইম আপনাদের সাথে আছে, আমি আফরোজ হোসাইন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে বলতে যাচ্ছি এই মোবাইলটি ডিজাইন, অর্থাৎ বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি। মোবাইলটির ওয়েট থাকছে 163 গ্রাম। 163 গ্রামের ওয়েট হওয়াতে এই মোবাইলটি পারফেক্ট লেগেছে আমার কাছে, খুব বেশি একটা ভারী হয়নি। মোটামুটি অনেক মোবাইলে 190 গ্রাম, 80 গ্রাম, 200 গ্রামের কিছু মোবাইল এখনও পাওয়া যায়, এবং 150 গ্রামের কিছু মোবাইল আসে যেখানে ওয়েটটা খুব বেশি একটা হালকা হয়ে যায়। বাট 160 থেকে 70 গ্রামের এই মোবাইলগুলো আমার কাছে পারফেক্ট লাগে। এবং মোবাইলটির বিল্ড কোয়ালিটির কথা আসলে, ফোনটির সামনের দিকে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবেন, এবং পেছনে আছে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ফ্রেম, যেটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। প্লাস্টিক ব্যাগ না করে গ্লাস ব্যাগ করলে ভালো হতো, বাট গেমিং এক্সপেন্সের কথা আসলে প্লাস্টিক ব্যাগটাই পারফেক্ট, এবং সাথে আছে প্লাস্টিক ফ্রেম। তার বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। কালার পাবেন বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে, বাট বাংলাদেশে 2টি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন, ডাইনামিক অরেঞ্জ, আর এখানে পাবেন ক্লাসিক সিলভার। হ্যাঁ, মোবাইলটির যে নেভি ব্লু কালারটা বাংলাদেশে আসবে কিনা সঠিকভাবে বলতে পারবো না, বাট আমরা কিন্তু 2টি ভ্যারিয়েন্ট হাতে পেয়েছি, ডাইনামিক অরেঞ্জ এবং সাথে ছিল ক্লাসিক সিলভার। বেশ ভালো লেগেছে মোবাইলটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এটা কালার কাস্টমাইজেশনটাও ভালোই ছিল। এক সাইডে একটা প্লেন বর্ডার করা ছিল এবং সাইডে কিছু কালার ছিল, বাট ডাইনামিক অরেঞ্জের বেলায় মোটামুটি সব কালারটা একরকম ছিল। বেশ ভালোই লাগছিল মোবাইলটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি। তো মোবাইলটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বাদ দিলে 2020 সালে আমরা যে কারণে মোবাইল কিনে থাকি তার মধ্যে বিশেষ একটি কারণ হচ্ছে মোবাইলটির ক্যামেরা। এই মোবাইলটির পেছন দিকে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং প্রথম যে মেইন ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, যেখানে অ্যাপারচার কাজ করবে 2.2। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আছে যেখানে অ্যাপারচার কাজ করবে 2.2, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে যেখানে অ্যাপারচার কাজ করবে 2.4। দুটি ক্যামেরার মেগাপিক্সেল সাইজ এবং অ্যাপারচার সেম ছিল, বাট কাজটা একটু আলাদা। ভিডিওর স্ক্রিনে আশা করি কিছু স্যাম্পল দেখতে পেয়েছেন, বেশ ভালোই লাগছিল আমার কাছে। কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো না, বাট এই বাজেটের মধ্যে হতে পারে এটা পারফেক্ট ক্যামেরা। এটা নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, এই মোবাইলটি আমাদেরকে স্পন্সর করেছে, অর্থাৎ পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে সাহায্য করেছে টুইন টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আই বাটনে দিয়ে দেবো, চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এবং এই মোবাইলটি দিয়ে একটি সুন্দর সেলফি ক্রিয়েট করার জন্য সেলফি ক্যামেরা আছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যেখানে অ্যাপারচার কাজ করবে 2.0, এবং ভিডিও রেজলিউশন সিস্টেমটা 1080 পিক্সেলের সাথে 30 fps একটি সিস্টেমে আপনি সামনের দিকে পেয়ে যাবেন। বাট ফোনটির পেছন দিকে যে ভিডিও রেজলিউশন সিস্টেমটা আছে আমার কাছে বেশ ভালো লেগেছে। 2160 পিক্সেলের সাথে 30 fps, এবং রেজলিউশনে 3840 পিক্সেলের সাথে কিন্তু 2160 পিক্সেলের 4K মতো করে ভিডিও সিস্টেমটা চালু করতে পারেন। 4K রেকর্ড করতে পারবেন না, বাট 4K কোয়ালিটি মতো করে অনেকটা ভালো রেজলিউশনে কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারেন। তো গাইজ, এই মোবাইলটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটির পর মোবাইলটির ক্যামেরাই ছিল। তো ক্যামেরা নয় শেয়ার করে ফেলেছি, এবার শেয়ার করতে যাচ্ছি এই মোবাইলটির ডিসপ্লে। এই মোবাইলটিতে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এই মোবাইলটির ডিসপ্লেতে পাচ্ছেন সুপার আমোলেড ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন 16mm কালার। হ্যাঁ, এটা সত্যি কথা, সুপার আমোলেড ডিসপ্লে এই বাজেটের মধ্যে খুবই কম দেখা যায়। স্যামসাংয়ের ডিভাইসেও কিন্তু মোটামুটি সুপার আমোলেড ডিসপ্লে ইউজ করা হয়, বাট সেটা হায়ারলি যে বাজেট কিলার মোবাইলগুলো আছে সেখানে। মিড রেঞ্জের মধ্যে সব ধরনের ডিভাইসে কিন্তু সুপার আমোলেড ডিসপ্লে খুব বেশি একটা দেখা যায় না। আর বাট এই মোবাইলটিতে সুপার আমোলেড ডিসপ্লের পাশাপাশি সাইজটা কিন্তু 6.44 ইঞ্চ। আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট একটু বড় মনে হচ্ছিল। রেগুলার ইউজারে একটু বড় হয়ে গেছে। ডিসপ্লেটা 6.5 ইঞ্চির মধ্যে থাকলে বেটার হতো, এবং রেজলিউশনটা পাচ্ছেন 1080 পিক্সেলের সাথে 2400 পিক্সেলস। 20.9 অ্যাসপেক্ট রেশিও দেখতে পাবেন এই মোবাইলটি ডিসপ্লেতে, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং ডিসপ্লে কালার থাকছে 16mm, যেটা এর আগেও শেয়ার করেছি। পিক্সেল ডেন্সিটিটা সব থেকে পারফেক্ট ছিল। পিক্সেল ডেন্সিটিতে 409 ppi, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কারণ অন্যান্য ডিভাইসে সত্যি বলতে বেশ কয়েকটা ডিভাইসেই 209 ppi 230 ppi ডিসপ্লে ডেন্সিটি দেখতে পাওয়া যায়, বাট এই মোবাইলটিতে পিক্সেল ডেন্সিটি 409 ppi। স্ক্রিন টু বডি রেশিও 86.1%। রিফ্রেশ রেটটা বেশ ভালোই ছিল, এবং ডিসপ্লে প্রোটেকশনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেক্টর আছে, যেটা এর আগেও শেয়ার করেছি। ওভারঅল এটার সফল আমার ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেক্টর 86.1%, স্ক্রিন টু বডি রেশিও, এবং এটার পিক্সেল ডেন্সিটি অনেকটা ভালো হবে, অন্যান্য ডিসপ্লের তুলনায় এটাকে আলাদা করে দেয়। এবং 2020 সালে আমরা মোবাইল পারচেজ করার পর যে প্রবলেমটায় পড়ে থাকি সেটা হচ্ছে মোবাইলটির পারফরমেন্স নষ্ট হয়ে যায়। অর্থাৎ মোবাইলটি পারচেজ করার সময় খুব ভালোভাবে মনোযোগ দেই না, খেয়ালও করি না যেটার পারফরমেন্সটা কি পারফেক্ট আছে কিনা।
অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 10 ColorOS 7.2 দেখতে পেয়েছি, অর্থাৎ ইন্টারফেসটা অনেকটা ভালো ছিল। ডিসপ্লের উপরে এটার ইউআই ইন্টারফেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যেখানে ColorOS 7.2 ইউজ করা হয়েছে। মোবাইলটির চিপসেটে কোয়ালকমের প্রসেসর ইউজ করা হয়েছে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 এবং 11 ন্যানোমিটারের ট্রানজিস্টর আছে ফোনটির মাদারবোর্ডে, যেটা আমার কাছে ভালো লেগেছে, কারণ 12 ন্যানোমিটার ট্রানজিস্টর মোটামুটি প্রায় সব ডিভাইসে দেখা যায়, বাট এই মোবাইলটাতে কিন্তু 11 ন্যানোমিটার ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। এবং সিপিইউতে octa-core 4x2.0 GHz Creo 260 গোল্ড থাকছে এবং সাথে থাকছে 4x1.8 GHz Creo 260 সিলভার। জিপিইউতে Adreno 610 থাকছে, মোটামুটি এ বাজেটের মধ্যে পারফেক্ট প্রসেসর, পারফরমেন্সটা দারুণ ছিল। তো না হয় বাদ দিলাম এই মোবাইলটির পারফরমেন্সের কথা। মোবাইলটির সিকিউরিটি সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা আন্ডার ডিসপ্লে। মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আন্ডার ডিসপ্লে করায় অনেকটাই আলাদা হয়ে গেছে। জাস্ট ডিসপ্লের উপর আঙুল ছোঁয়ানো মাত্র আপনি মোবাইলটিকে আনলক করে নিতে পারেন। এবং মোবাইলটিকে জীবিত রাখার জন্য 4015 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া আছে, যেটা Oppo F17 Proর মতো করে অনেকটা একরকম। এবং ফাস্ট চার্জিং সিস্টেমটা কিন্তু সেম Oppo F17 মতো করে, এখানে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে। ফাস্ট চার্জিং 30 ওয়াটের সাথে কিন্তু আপনি 50% চার্জ করে নিতে পারেন 30 মিনিটের মধ্যে, এবং 53 মিনিটের মধ্যে মোবাইলটিকে 100% চার্জ করে নিতে পারেন। ওভারঅল এটা ফাস্ট চার্জিং সিস্টেম আমার কাছে দারুণ লেগেছে। Oppo F17 Pro সেম টু সেম পারফেকটেশন পেয়ে যাবেন, এটার ব্যাটারি নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। এবং মোবাইলটির বডিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি উঠিয়ে দেওয়া হয়নি এবং ব্লুটুথ সাপোর্টেড আছে 5.0। ওভারঅল সব কিছু শেয়ার করার পর আমার কাছে মোবাইলটি বেশ ভালোই লেগেছে। এই বাজেটের মধ্যে মোবাইলটি পারচেজ করতে পারেন। আর হ্যাঁ, এটার এক্সপেক্টেড প্রাইস, যেহেতু মোবাইলটি বাংলাদেশে আসেনি, এটার এক্সপেক্টেড প্রাইস 22 থেকে 23 হাজার টাকার মধ্যে হবে, অর্থাৎ 24,000 টাকার মধ্যে মোবাইলটি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। এর থেকে বেশি যদি প্রাইস হয় তখন মোবাইলটি ওভার প্রাইসড হয়ে যাবে। এবং মোবাইলটির স্টোর ভ্যারিয়েন্টসের কথা আসলে 8GB RAM, 6GB RAM অ্যান্ড 4GB RAM মোবাইলটি বাংলাদেশে 3টি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন। 8GB RAM এর সাথে 128GB, 6GB RAM এর সাথে 64GB এবং 4GB RAM এর সাথে 64GB ভ্যারিয়েন্টটা বাংলাদেশে অ্যাভেলেবেল। এবং হ্যাঁ, এটার সিম ট্র্যাকের সাথে কিন্তু আরও একটি SD কার্ড ইউজ করতে পারেন 256GB পর্যন্ত। তো মোটামুটি সব কিছু শেয়ার করার পর মোবাইলটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টিল দেন টেক কেয়ার, টাটা।